প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর বিগত ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের ক্লাস নিব। আজকের এই ক্লাসের আলোচ্য সূচি বিগত ক্লাসকে ভিত্তি করেই শুরু হবে। আমরা গত ক্লাসে একটি উদ্দীপকের আলোকে সেই উদ্দীপক থেকে বেশ কিছু কর্ম সম্পাদন করেছি। আজকে ওই উদ্দীপকেরই বিশেষ বিশেষ অংশটুকু নিয়ে আমরা কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তত্ত্বগুলোর উত্তর খুঁজে বের করো। আশা করি এতে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। জাবেদা থেকে আমরা কোন হিসাবের বইয়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণকৃত লেনদেন সমূহকে স্থানান্তর করি, অর্থাৎ যখন কোনো লেনদেন সংগঠিত হয় তখন আমরা শুরুতেই সেটা জাবেদায় লিপিবদ্ধ করি। লিপিবদ্ধ করার পর সেগুলো বিশ্লেষণ করে আলাদা আলাদা শিরোনামে আমরা আরেকটি হিসাব তৈরি করি। তোমাদের কি মনে পড়ে প্রিয় শিক্ষার্থীরা, সেই হিসাবটির নাম কি? তোমরা কি বলতে পারো কোন বইকে আমরা হিসাবের পাকা বই বা হিসাব বইয়ের রাজা বলে থাকি? এটা তোমাদের পূর্ব ক্লাসেই তোমাদের করানো হয়েছে এবং প্রতিটি হিসাবের আলাদা আলাদা শিরোনামে যে হিসাব আমরা সংরক্ষণ করি তাকে আমরা কি নামে অভিহিত করি? এই প্রত্যেকটি প্রশ্নের একটি উত্তর। আশা করি তোমরা সেই উত্তরটি জানো। তোমাদের উত্তর অবশ্যই হবে এক কথায় যে আমরা খতিয়ান প্রস্তুত করি। যে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সবগুলোর উত্তরই হলো খতিয়ান প্রস্তুত করা। জাবেদা থেকে আমরা খতিয়ান হিসাবের বইয়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক লেনদেন সমূহকে স্থানান্তর করি। খতিয়ানকে আমরা হিসাবের পাকা বই বা হিসাব বইয়ের রাজা বলে থাকি। প্রতিটি হিসাবের আলাদা আলাদা শিরোনামে যে হিসাব সংরক্ষণ করি তাকে আমরা খতিয়ান নামে অভিহিত করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 এর হিসাবের বইসমূহ হতে খতিয়ান। খতিয়ানের জন্য মূল যে ভিত্তি লেনদেন থেকে জাবেদা প্রস্তুত করা হয় সেই জাবেদার তথ্য নিয়েই আমরা খতিয়ান প্রস্তুত করি। আমরা বিগত ক্লাসেই একটি জাবেদা প্রস্তুত করেছি। অনেকগুলো তথ্য নিয়ে, অনেকগুলো লেনদেন নিয়ে আমরা জাবেদাটি প্রস্তুত করেছিলাম। সেই জাবেদার প্রেক্ষিতে আজকে আমরা খতিয়ান প্রস্তুতকরণ দেখব, শিখব এবং জানব। আজকের এই ক্লাসে আমাদের যে শিক্ষণফলকে লক্ষ্য নিয়ে আমরা এই ক্লাস পরিচালনা করব, আশা করি তোমরা সেই শিক্ষণফলগুলো অর্জন করবে। 1. খতিয়ান হিসাবের টি চক ঘর প্রস্তুত করতে পারবে। 2. খতিয়ান হিসাবের চলমান জের ছকের ঘর প্রস্তুত করতে পারবে। 3. খতিয়ানে কোন ধরনের লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত হয় তা বলতে পারবে। 4. টি চক খতিয়ানের ব্যালেন্স জের নির্ণয় করতে পারবে। চলমান জের ছক খতিয়ান এর ব্যালেন্স জের নির্ণয় করতে পারবে। এবং সর্বশেষ খতিয়ান উদ্বৃত্তগুলো হতে রেওয়া মিল প্রস্তুত করতে পারবে। আমরা 6টি লক্ষ্যকে সামনে নিয়ে আজকের এই ক্লাসটা পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লক্ষ্যগুলো তোমরা আবার দেখে নাও। খতিয়ান হিসাবের টি চকের ঘর আমরা প্রস্তুত করব। খতিয়ান হিসাবের চলমান জের ছকের ঘর প্রস্তুত করব এবং কোন কোন লেনদেনগুলো খতিয়ানে হিসাবভুক্ত হয়, কিভাবে হিসাবভুক্ত হয় সেটা দেখব।
টি-চক খতিয়ানের ব্যালেন্স কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। চলমান জের চক খতিয়ান তো প্রতি ধাপে ধাপেই ব্যালেন্স নির্ণয় করা হয়, সেটাও আমরা দেখব এবং শিখব। আর খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা যে রেওয়ামিল প্রস্তুত করি, অবশ্যই সেই প্রস্তুতকরণটাও আমরা শিখব। আজকের এই অর্জনগুলোর করব বলে আশা নিয়ে আমি আফজাল আলম চৌধুরী আজ শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি উদ্দীপক এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে উদ্দীপকটি নিয়ে, সেই উদ্দীপকটি তোমাদের সামনে আজ উপস্থাপন করব। সেই উদ্দীপকটির শুরুতেই যে ব্যালেন্সগুলো ছিল আমরা সেই ব্যালেন্সগুলো বাদ দিয়ে দিলাম। মার্চের 4 তারিখে আব্দুল্লাহর নিকট বিক্রয় ৮০,০০০ টাকার পণ্য, যার 50% নগদে পাওয়া গেল। 7 তারিখে আব্দুল্লাহর নিকট হতে পণ্য ফেরত আসলো। মার্চের 11 তারিখে বাহারের নিকট হতে পণ্য প্রায় 25,০০০ টাকা, শর্ত ছিল 3/10 নিট 20। মার্চের 20 তারিখে বাহারের সমুদয় পাওনা পরিশোধ করা হলো। 21 তারিখে আব্দুল্লাহর নিকট হতে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে চেকে আদায় হলো 29,500 টাকা। 24 তারিখে আসবাবপত্র অবচয় ধার্য করা হলো 1,200 টাকা। 27 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। মার্চের 30 তারিখে অনাদায়ী পাওনা আদায় হলো 1,500 টাকা এবং মার্চের 31 তারিখে চেকে বেতন 8,000 টাকা পরিশোধ করা হলো। পক্ষান্তরে নগদে ভাড়া প্রাপ্তি 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে আজকের করণীয়: ক, লেনদেন সমূহ হতে প্রস্তুতকৃত জাবেদা হতে টি-চক খতিয়ানে স্থানান্তর করো। আমরা জাবেদাটা বিগত ক্লাস হতেই নিয়ে এসেছি, সেই জাবেদাটি হতে আমরা টি-চক খতিয়ানে স্থানান্তর করব, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করব, যে খতিয়ানগুলো হবে টি-চক। আমরা জানি টি-চক মানে ডেবিট দিকেও 4টি ঘর থাকবে, ক্রেডিট দিকেও 4টি ঘর থাকবে। এই টি-চক খতিয়ানে আমরা স্থানান্তর করব জাবেদাগুলোকে। প্রস্তুতকৃত জাবেদা হতে চলমান জের চকে শুধু নগদান হিসাব প্রস্তুত করবে। যেহেতু টি-চক খতিয়ানে আমরা স্থানান্তর করব, সুতরাং বেশ কিছু হিসাব আমাদেরকে করতে হবে। আর আমরা একটি চলমান জের চক করব, যেন আমি তোমাদের বাড়ির কাজ দিতে পারি চলমান জের চকের কাজ। এবং গ, খতিয়ানের যে উদ্বৃত্তগুলো প্রস্তুত হবে, উদ্বৃত্তগুলো আমরা বের করব, ব্যালেন্সগুলো বের করব, সেগুলো হতে তোমরা একটা রেওয়ামিল প্রস্তুত করবে। অর্থাৎ আমি আজ করে তোমাদের দেখিয়ে দিব খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে কি করে রেওয়ামিল প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই উদ্দীপকের আলোকে 3টি করণীয়: লেনদেন সমূহ হতে টি-চক খতিয়ানে স্থানান্তর এবং চলমান জের চকে নগদান হিসাব প্রস্তুতকরণ, আর খতিয়ান উদ্বৃত্তগুলো হতে, অর্থাৎ টি-চকের যে খতিয়ানের ব্যালেন্সগুলো বের হবে সেগুলো হতে রেওয়ামিল প্রস্তুতকরণ। এই 3টি করণীয় নিয়ে আমরা আজ কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই করণীয়র মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো টি-চক খতিয়ান। কেন আমি বলবো? কারণ আমাদের বিগত ক্লাসে যে জাবেদাটি আমরা প্রস্তুত করেছি লেনদেনের প্রেক্ষিতে, অনেকগুলো লেনদেনের প্রেক্ষিতে আমরা একটি জাবেদা প্রস্তুত করেছি এবং বিশাল আকার একটা জাবেদা প্রস্তুত করেছি। যদিও তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত বড় জাবেদা করতে দেওয়া হয় না, সাধারণত 4টি লেনদেনের প্রেক্ষিতে একটা জাবেদা থাকে, যেহেতু 4 নাম্বার বরাদ্দ থাকে। কিন্তু আমি বিস্তারিত করাচ্ছি যাতে তোমরা এই তথ্যগুলো থেকে যে কোনো ধরনের লেনদেন আসলেই যেন তোমরা সেটা প্রস্তুত করতে পারো, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। তাই আমাদের আজকের যে টি-চক খতিয়ান, সেটাতে বেশ কিছু খতিয়ান, অর্থাৎ বেশ কয়েক সংখ্যক খতিয়ান আমাদেরকে প্রস্তুত করতে হবে। আর এই জন্যই চলমান জের চকে খতে আমরা শুধুমাত্র নগদান হিসাব প্রস্তুত করব, নয়তো আজকের এই ক্লাস নির্ধারিত ক্লাসের টাইম থেকে অনেক বেশি টাইম নিয়ে নেবে, যেটা তোমাদের অনেকের জন্য সমস্যা হবে। এত দীর্ঘ সময় ক্লাস করতে গিয়ে অনেকে বিরক্তি ভাব আসতে পারে। আমি আশা করব আজকের এই ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, দেখবে, লিখে রাখবে, নোট খাতায় নোট করবে এবং সেটার চর্চা করবে। এই আশা নিয়ে আমি আজকে প্রথমেই টি-চক খতিয়ান করার জন্য জাবেদাটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টি-চক খতিয়ান প্রস্তুতকরণের জন্য প্রথমেই প্রয়োজন জাবেদা
সেই জাবেদাটি বিগত ক্লাসের জাবেদা হতে আমি এখানে নিয়ে এসেছি। এই জাবেদাটি একটি স্লাইডে যেহেতু স্থান সংকুলান হয় না, 3টি স্লাইডে করা হয়েছে, 1, 2 এবং 3। আমি এই জাবেদায় রেড মার্ক করে রেখেছি যে যে হিসাবগুলো করতে হবে, অর্থাৎ প্রতিটি হিসাবের শিরোনামে এক একটা হিসাব করতে হয়। এটা হলো খতিয়ান করার নিয়ম। আমরা শুরুতেই দেখি নগদান হিসাব। সুতরাং একটা খতিয়ান হবে নগদান হিসাব নাম নিয়ে। তারপরে রয়েছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব নিয়ে আরেকটা খতিয়ান হবে। তারপর বিক্রয় হিসাব, সেটা নিয়ে আরেকটা খতিয়ান হবে। আন্তঃফেরত হিসাব আরেকটি খতিয়ান। মোট আমরা এখন পর্যন্ত 7ই মার্চ পর্যন্ত 4টি খতিয়ান পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আন্তঃফেরতের পরে রয়েছে প্রাপ্য হিসাব, কিন্তু যেহেতু আগেই প্রাপ্য হিসাব আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি যে খতিয়ান হিসাবে অন্তর্ভুক্ত করব, সুতরাং এখানে প্রাপ্য হিসাব আমাদের গণনায় আসবে না, কারণ সকল প্রাপ্য হিসাব, এই জাবেদায় যতগুলো প্রাপ্য হিসাব আছে সবগুলোর ব্যালেন্সই কিন্তু, সবগুলো নিয়েই কিন্তু আমরা খতিয়ানের ব্যালেন্স প্রস্তুত করব। সুতরাং প্রাপ্য হিসাব একবারই আসবে, তাই আমরা 7ই মার্চ পর্যন্ত খতিয়ানের সংখ্যা পেলাম 4টি। 11ই মার্চে রয়েছে ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, যা আমরা পূর্বে অন্তর্ভুক্ত করি নাই। সুতরাং এখানে রয়েছে আরো 2টি, 4টি এবং 2টি খতিয়ান। 11 মার্চ পর্যন্ত 6টি খতিয়ান প্রস্তুত করতে হবে। মার্চের 20 তারিখে প্রাপ্ত বার্তা হিসাব, সেটা রয়েছে, যেটা এখন আমরা হিসাব এর অন্তর্ভুক্ত করি নাই যে খতিয়ান করব বলে, এই জন্য প্রাপ্ত বার্তা হিসাবটাকে আমি এখানে রেড মার্ক করেছি। 20 মার্চ পর্যন্ত আমাদের খতিয়ানের সংখ্যা দাঁড়ালো 4 এবং 3, 7টি। প্রিয় শিক্ষার্থীরা, 21 মার্চে ব্যাংক হিসাব, প্রদত্ত বার্তা হিসাব, এই 2টি নতুন লেনদেন আমরা পেলাম, হিসাব আমরা পেলাম, যে হিসাবগুলো আমরা আগে অন্তর্ভুক্ত করিনি। সেই 7টি এবং 2টি মিলে 9টি। 24 মার্চে রয়েছে অবচয় আসবাবপত্র হিসাব একটি, 10টি টোটাল। 24 মার্চে আবার রয়েছে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব, টোটাল হলো 11টি। এবং 30 মার্চ তারিখে অপ্রত্যাশিত আয় হিসাব, দেখো রেড মার্ক করা আছে, অপ্রত্যাশিত আয় হিসাব 11টি হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 4টি, আগের 7টি, 11টি, অপ্রত্যাশিত আয় হিসাব একটি, 12টি খতিয়ানের তথ্য এখানে পেয়ে গেলাম। 12টি খতিয়ানের পরে সর্বশেষ পৃষ্ঠায় এসে আমরা আর কোনো নতুন খতিয়ান করার মতো তথ্য পাই কিনা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের রয়েছে বেতন হিসাব এবং ভাড়া হিসাব। আমাদের টোটাল 14টি খতিয়ান প্রস্তুত করতে হবে। আজকের এই জাবেদার প্রেক্ষিতে আমরা 14টি খতিয়ান হিসাব প্রস্তুত করব। টিচক, টিচকের ঘর আমরা জানি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ডেবিট দিকে, আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো টিচক খতিয়ানের ঘর। আমরা কয়ের সমাধানে প্রথমে আসি নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টিচক খতিয়ানের গড় করলাম, একটু খেয়াল করো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা ডেবিট দিক, আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। যেহেতু বাম দিক এবং ডান দিকে একই তথ্য, একই রকম, একই সমান স্পেস নিয়ে রয়েছে, তাই এই খতিয়ানটির নাম হলো টিচক খতিয়ান। ঠিক আমরা যেভাবে টি লেখার সময় টি এর উপরের অংশটাকে 2টা সমান ভাগে ভাগ করে নিচের দিকে একটা দাগ দিয়ে 2টা ভাগ করি, ঠিক এই খতিয়ানটির বাঁ দিকে অর্থাৎ ডেবিট দিকে যা রয়েছে ক্রেডিট দিকেও তাই রয়েছে, তাই এই খতিয়ানটির নাম টিচক খতিয়ান। আমরা নগদান হিসাব প্রস্তুত করব এই রেওয়া মিলে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, জাবেদার কথা বলছি আমি, যে জাবেদাকে নিয়ে আমরা নগদান হিসাবটি প্রস্তুত করব, সেই জাবেদাটিতে নগদান হিসাব যে যে লেনদেনগুলোতে রয়েছে, অর্থাৎ যে যে তারিখে নগদান হিসাব রয়েছে,
সেই তারিখের লেনদেনগুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আমরা টোটাল জাবেদাটাতে দেখব কোন কোন তারিখে নগদান হিসাব রয়েছে। যদি নগদান হিসাব থাকে সেটা ডেবিট দিকে থাকলে টাকার অঙ্কটা ডেবিট দিকে লিখব, ক্রেডিট দিকে থাকলে আমরা টাকার অঙ্কটা ক্রেডিট দিকে লিখব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অর্থাৎ যেহেতু আমরা হিসাবটাই করতেছি নগদান হিসাব, সুতরাং যদি নগদান হিসাব ডেবিট দিকে থাকে আমরা ডেবিট দিকে টাকার অঙ্কটা লিখলেও ক্রেডিট দিকের যে লেনদেনটা রয়েছে অর্থাৎ যে হিসাবটা রয়েছে সেই হিসাবটা এখানে বসাবো। টাকার অঙ্কটা ডেবিট করেই লিখব, কিন্তু হিসাবের নামটা লিখব ক্রেডিট দিকের যে নামটা সেই নামটাই আমরা ডেবিট দিকে এনে লিখব। এইভাবে আমরা নগদান হিসাব প্রস্তুত করব। আমরা শুরুতেই নগদান হিসাব প্রস্তুতে ওই তথ্যগুলোকে খেয়াল করি যে মার্চ মাসের 4 তারিখে বিক্রয় করা হয়েছিল ৮০,০০০ টাকার পণ্য, যার 50% নগদে, সুতরাং নগদান হিসাব ডেবিট ছিল 40,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ডেবিট দিকে আমরা 40,০০০ টাকা লিখলাম, যেহেতু নগদান হিসাব ডেবিট ছিল এবং বিক্রয় হিসাব ক্রেডিট ছিল আমরা এখানে উল্লেখ করব বিক্রয় হিসাব। আবার মার্চের 20 তারিখে প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে 24,250 টাকা। আমরা যদি ওই জাবেদায় খেয়াল করি আমরা দেখব প্রদেয় হিসাব ক্রেডিট দিকে রয়েছে 24,250 টাকা। আমরা নগদান হিসাবের ক্রেডিট দিকে অর্থাৎ প্রদেয় হিসাব ক্রেডিট দিকে রয়েছে না, প্রদেয় হিসাব ডেবিট দিকেই আছে, নগদান হিসাবটা ক্রেডিট দিকে রয়েছে জাবেদায়, তাই আমরা নগদান হিসাবের ক্রেডিট দিকে লিখব 24,250 টাকা এবং ডেবিট দিকের যে হিসাবটা প্রদেয় হিসাব সেটা লিখব বিবরণের ঘরে। মার্চের 27 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 15,000 টাকা। মার্চের 27 তারিখে ব্যাংকে 15,000 টাকা জমা দেয়া হয়েছে। ব্যাংকে জমা দিলে নগদ টাকা হ্রাস পায়, সুতরাং নগদান হিসাব ক্রেডিট হয়, তাই ক্রেডিট দিকে আমরা লিখলাম 15,000 টাকা। জাবেদা তোমরা খেয়াল করলে দেখবে নগদান হিসাব ক্রেডিট রয়েছে 15,000 টাকা। নগদান হিসাব যেহেতু 15,000 টাকা ক্রেডিট দিকে রয়েছে তাই আমরা ক্রেডিট দিকে লিখেছি 15,000 টাকা, কিন্তু ডেবিট দিকে রয়েছে ব্যাংক হিসাব, আমরা ব্যাংক হিসাবটি এখানে উল্লেখ করেছি। ব্যাংক হিসাবটি আমরা ক্রেডিট দিকে উল্লেখ করেছি 15,000 টাকা। 31শে মার্চ তারিখে ভাড়া আয় হয়েছে 10,000 টাকা, সেই ক্ষেত্রে জাবেদায় লেনদেনটি ছিল নগদান হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট। আমরা ডেবিটের ঘরে 10,000 টাকা লিখলাম এবং বিবরণের ঘরে লিখলাম ভাড়া আয় হিসাব। ঠিক তেমনি বেতন পরিশোধ করা হয়েছিল 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট ছিল 8,000 টাকা, ক্রেডিটের দিকে আমরা 8,000 টাকা লিখলাম, আর ডেবিট দিকে যে হিসাবটি রয়েছে বেতন হিসাব সেই হিসাবটি আমরা এখানে উল্লেখ করলাম। এবার আসি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নগদান হিসাবে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের দিকে তাকিয়ে দেখো যে ডেবিট দিকের টাকার অঙ্কগুলো বড়, অর্থাৎ 40,000, 10,000 এবং 1,500, টোটাল যোগ করলে হবে 51,500 টাকা। আর ক্রেডিট দিকে রয়েছে 24,250 টাকা, 15,000 টাকা এবং 8,000 টাকা। আমরা যদি ক্রেডিট দিকের যোগফলগুলো দেখি তাহলে দেখা যাবে যে 51,500 টাকা হতে কম রয়েছে, তাই আমরা ডেবিট দিক আগে যোগ করব 51,500 টাকা এবং এই যোগফলটা ক্রেডিট দিকে বসাবো। বসানোর পরে এই 51,500 টাকা হতে ক্রেডিট দিকের যে তিনটা অ্যামাউন্ট রয়েছে 24,250 টাকা, 15,000 টাকা, 8,000 টাকা, এই তিনটা অ্যামাউন্ট বাদ দেব। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে 4,250 টাকা, এটা লিখলেই এদিক ক্রেডিট দিকের যোগফল হয়ে যাবে 51,500 টাকা। এই যে 4,250 টাকা আমরা বের করলাম সেটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। এটাও আমরা লিখবো মার্চ মাসের 31 তারিখে। ঠিক তারপরের দিন অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে আমরা ডেবিট দিকে লিখবো ব্যালেন্স বিডি, লিখে এখানে ব্যালেন্স সিডি যে 4,250 টাকা রয়েছে এটাই আমরা ডেবিট দিকে লিখবো ব্যালেন্স বিডি 4,250 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যালেন্সটা হবে 4,250 টাকা। আমাদের কয়ের উত্তরের প্রথম যে খতিয়ান নগদান হিসাব সম্পন্ন হলো, আমরা দ্বিতীয় খতিয়ানের দিকে খেয়াল করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় খতিয়ান হিসাবের নাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট রয়েছে 40,000 টাকা। মার্চের 4 তারিখে আমরা ডেবিটের ঘরে লিখেছি 40,000। ক্রেডিট দিকে যে হিসাবটি রয়েছে বিক্রয় হিসাব, আমরা বিবরণের ঘরে লিখেছি বিক্রয় হিসাব। ঠিক প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে রয়েছে 10,000 টাকা। আমরা ক্রেডিট দিকে 10,000 টাকা লিখেছি 7 মার্চ তারিখে, এবং ডেবিট দিকে যে আন্তঃফেরত হিসাব রয়েছে বিবরণের ঘরে আমরা ডেবিট দিকে সে আন্তঃফেরত হিসাব এনেছি, যেটা খতিয়ান করার নিয়মের মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, মার্চ মাসের 21 তারিখে প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে রয়েছে 29,500 টাকা। আমরা ক্রেডিট দিকে লিখেছি 29,500 টাকা। ডেবিট দিকে যে হিসাবটা রয়েছে ব্যাংক হিসাব, সেটা আমরা বিবরণে করে লিখেছি। আবার মার্চ মাসের 21 তারিখে আমরা 500 টাকা বার্তা পেয়েছিলাম। এই বার্তাটা আমাদের আয়, এটাও ছিল ক্রেডিট দিকে। আমরা ক্রেডিট দিকে প্রাপ্য হিসাব 30,000 লেখা হয়েছিল, কিন্তু নগদ পরিশোধ করা হয়েছিল 29,500। সুতরাং বার্তা হিসাব 500 টাকা আমরা ক্রেডিট দিকে লিখবো, যেহেতু প্রাপ্য হিসাব টোটাল 30,000 টাকা ক্রেডিট হয়েছে। এখন যদি আমরা খেয়াল করি, প্রাপ্য হিসাবে ডেবিট দিকের যোগফল 40,000, ক্রেডিট দিকে 29,500 আর 500 30,000 আর 10,000 40,000। অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক যখন সমান হয়ে যাবে তখন ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাই আমরা 31 মার্চ তারিখে লিখলাম ব্যালেন্স সিডি জিরো, অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল 40,000, ডেবিট দিকের যোগফল 40,000। সুতরাং এই হিসাবের কোনো ব্যালেন্স নেই। এটা ব্যালেন্স নির্ণয় করার সুযোগ নেই, যেহেতু দুই দিকের যোগফল সমান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রাপ্য হিসাব পর্যন্ত যে দুইটি হিসাব করা হয়েছে এই দুইটি হিসাব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে, নিজেরা বারবার প্র্যাকটিস করবে। আমরা এখন তৃতীয় খতিয়ানের দিকে খেয়াল করব। আমাদের তৃতীয় খতিয়ান যে হিসাবটা আমরা করব, সেই হিসাবটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দুইটি খতিয়ান প্রস্তুত করা হয়েছে, নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব। এই দুইটি খতিয়ানের যে ধাপগুলো, সেই ধাপগুলো যদি তোমরা পারো, প্রতিটি খতিয়ানই আশা করি তোমরা পারবে। প্রাপ্য হিসাবের পর আমরা 3 নাম্বার খতিয়ান প্রস্তুত করব, যার নাম বিক্রয় হিসাব। আমরা যদি জাবেদার দিকে তাকাই, আমরা দেখব মার্চের 4 তারিখে বিক্রয় হিসাব রয়েছে ক্রেডিট দিকে 40,000 টাকা। আমরা ক্রেডিট দিকে লিখব 40,000 টাকা, কিন্তু ডেবিট দিকে যে হিসাবটা রয়েছে নগদান হিসাব, সেটা লিখব বিবরণের করে। আবার ওই একই তারিখে ডেবিট দিকে প্রাপ্য হিসাবও রয়েছে 40,000 টাকা। আমরা ক্রেডিট দিকে 40,000 টাকা লিখে ওই প্রাপ্য হিসাবটা বিবরণের করে উল্লেখ করব। যেহেতু বিক্রয় হিসাব 80,000 টাকা রয়েছে, নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব মিলেও 80,000 টাকা হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় হিসাবের ক্রেডিট দিকের যোগফল 80,000, ডেবিট দিকে কোনো টাকার অঙ্ক নেই। সুতরাং আমরা যখন দুই দিক সমান করতে যাব তখন ব্যালেন্স সিডি বের হবে 80,000 টাকা। 31 মার্চ তারিখে ব্যালেন্স সিডি ডেবিট দিকে 80,000 টাকা দিয়ে আমরা দুই দিকের যোগফল সমান করব। সুতরাং এপ্রিলের 1 তারিখে আমরা ক্রেডিট দিকে লিখব ব্যালেন্স বিডি 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় খতিয়ান প্রস্তুতের পর আমরা চতুর্থ খতিয়ান প্রস্তুত করতে যাব। চতুর্থ খতিয়ানে রয়েছে আমাদের আন্তঃফেরত হিসাব। আমরা জানি আন্তঃফেরত হিসাব ডেবিট হয়, সুতরাং জাবেদায় ডেবিট দিকে আন্তঃফেরত হিসাব রয়েছে 10,000 টাকা। আমরা ডেবিট দিকে উল্লেখ করলাম 10,000 টাকা। তবে ক্রেডিট দিকে রয়েছে প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে আব্দুল্লাহ রয়েছে, আমরা সেই হিসাবটা লিখব বিবরণের ঘরে প্রাপ্য হিসাব। আমাদের আন্তঃফেরত হিসাবে ডেবিট দিকে 10,000 টাকা থাকলেও ক্রেডিট দিকে কোনো টাকার অঙ্ক নেই। সুতরাং ব্যালেন্স সিডি 10,000 টাকা দিয়ে আমরা দুই দিকের যোগফল 31 মার্চ তারিখে মিলিয়ে নেব, এবং এই 10,000 টাকাই হবে ব্যালেন্স সিডি। অর্থাৎ আন্তঃফেরত হিসাবের ব্যালেন্স হলো 10,000 টাকা। সেটা মার্চ মাসের 31 তারিখের পরের দিন, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে ডেবিট দিকে লিখব ব্যালেন্স বিডি 10,000 টাকা। আন্তঃফেরত হিসাব প্রস্তুতের পর আমরা পরবর্তী হিসাব প্রস্তুত করতে যাব। সেই হিসাবটি হলো ক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লেনদেনের প্রেক্ষিতে যে জাবেদাটা প্রস্তুত করেছি সেই জাবেদাটা লক্ষ্য করি, দেখব 11 মার্চ তারিখে
ক্রয় হিসাব ডেবিট রয়েছে 25,000 টাকা, তাই আমরা ডেবিট দিকে লিখলাম 25,000 টাকা, আর ক্রেডিট দিকে যে হিসাবটি রয়েছে প্রদেয় হিসাব বিবরণের ঘরে আমরা সেই হিসাবটি লিখলাম। আর কোনো হিসাব ক্রয় হিসাব নামে নেই এই পুরো জাবেদায়, সুতরাং ক্রেডিট দিকে কোনো টাকার অঙ্ক নেই। না থাকার কারণে ডেবিট দিকের যোগফল 25,000, ক্রেডিট দিকে যদি যোগফল 25,000 হতে হয়, আমাদের 31শে মার্চ তারিখে ব্যালেন্স সিডি দিতে হবে 25,000। এই যে 31শে মার্চ তারিখে ব্যালেন্স সিডি 25,000 টাকা দিয়ে আমরা এই ক্রয় হিসাবে দুই দিকের যোগফল সমান করলাম, সেই 25,000 টাকা আবার পরের দিন অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে আসবে। আমাদের ক্রয় হিসাবও প্রস্তুত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে এখন পর্যন্ত যে কয়টি হিসাব আমি তোমাদের আলোচনা করলাম, প্রতিটি হিসাবই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং প্রতিটি হিসাবই তোমরা বারংবার বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের এই বারবার প্র্যাকটিসের ফলে দেখবে তোমাদের জাবেদা থেকে খতিয়ান করতে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কারণ আজকে আমি বেশ কিছু খতিয়ান অর্থাৎ ত্রিচক খতিয়ানের অনেকগুলো ধাপ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, যে ধাপগুলো তোমাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যা সমাধান করতে যথেষ্ট পরিমাণে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় হিসাব প্রস্তুতের পর আমরা পরবর্তী হিসাব প্রস্তুত করব। ক্রয় হিসাবের পর আমরা প্রস্তুত করব প্রদেয় হিসাব। তোমরা যদি জাবেদার দিকে খেয়াল করো, কারণ আমরা খতিয়ান প্রস্তুত করি জাবেদা থেকে। এই জাবেদার ক্রেডিট দিকে রয়েছে ক্রয় হিসাব 25,000 টাকা, আর ডেবিট দিকে রয়েছে প্রদেয় হিসাব। ক্রেডিট দিকে যদি তোমরা খেয়াল করো, আমরা এর আগের সমস্যায় দেখেছি যে ক্রয় হিসাব ডেবিট দিকে ছিল। ক্রয় হিসাব ডেবিট দিকে ছিল 25,000 টাকা, আর প্রদেয় হিসাব ছিল ক্রেডিট দিকে 25,000 টাকা। আমরা এখন করতেছি প্রদেয় হিসাব। যেহেতু আমরা প্রদেয় হিসাব প্রস্তুত করতেছি, সুতরাং প্রদেয় হিসাব ক্রেডিট দিকে থাকার কারণে ক্রেডিট দিকে আমরা লিখলাম 25,000 টাকা। আর ডেবিট দিকে যে ক্রয় হিসাব রয়েছে, সেই ক্রয় হিসাবটি আমরা বিবরণের ঘরে লিখলাম। প্রদেয় হিসাবের ক্রেডিট দিকের যোগফল 25,000 টাকা, আর মার্চ মাসের 20 তারিখে ওই প্রদেয় হিসাব হতে আমরা প্রদেয় হিসাব মানে আমরা পাওনাদারকে বলি প্রদেয় হিসাব, পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব। সেই পাওনাদারকে আমরা পরিশোধ করেছিলাম 24,250 টাকা। ওই প্রদেয় হিসাব 25,000 হলো 24,250 টাকা পরিশোধ করা হয়েছিল, যেহেতু শর্ত ছিল 3/10 নিট 30। আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করার কারণে 750 টাকা অর্থাৎ 3% ছাড় পেলাম। 25,000 টাকার 3% ছাড় 750 টাকা। তো 25,000 টাকার 3% ছাড় পাওয়ার পরে আমাদেরকে 25,000 টাকা পরিশোধ করতে হয়নি, আমাদের নগদ পরিশোধ করতে হয়েছে 24,250 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 24,250 টাকা নগদ পরিশোধ করলেও 750 টাকা বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয়। এই বার্তা হিসাব রয়েছে ডেবিট দিকে, সেই হিসাবে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের উভয় দিকের যোগফলই 25,000 টাকা হয়ে গেল, যার ফলে আমাদের প্রদেয় হিসাবের কোনো ব্যালেন্স আর বের হলো না। প্রদেয় হিসাবের ব্যালেন্স 0 হয়েছে, তাও তোমরা খেয়াল করো, আমরা ডেবিট দিকে ব্যালেন্স সিডি লিখে 0 লিখেছি। কিন্তু কেন লিখলাম? প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত প্রদেয় হিসাবের ক্রেডিট দিকের যোগফল বড় থাকে এবং ডেবিট দিকের যোগফল ছোট থাকে। কখনোই প্রদেয় হিসাবের ক্রেডিট দিকের যোগফল ছোট এবং ডেবিট দিকের যোগফল বড় হয় না। তাই আমরা ব্যালেন্স সিডিটা ডেবিট দিকে লিখলাম এবং ব্যালেন্স বিডি 1 এপ্রিল তারিখে ক্রেডিট দিকে লিখলাম। আমাদের প্রদেয় হিসাব প্রস্তুতকরণের পর আমরা আমাদের পরবর্তী খতিয়ান প্রস্তুত করব প্রাপ্ত বার্তা হিসাব। আমাদের পুরো জাবেদায় একবারই প্রাপ্ত বার্তা হিসাব রয়েছে, সেটা হলো মার্চ মাসের 20 তারিখ। মার্চ মাসের 20 তারিখে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট দিকে রয়েছে 750 টাকা, আমরা 750 টাকা টাকার অঙ্ক উল্লেখ করলাম। আর ডেবিট দিকে প্রদেয় হিসাব রয়েছে, আমরা বিবরণের ঘরে
প্রদেয় হিসাব উল্লেখ করলাম 750 টাকা। যেহেতু ক্রেডিট দিকে 750 টাকা রয়েছে, ডেবিট দিকে কোনো টাকার অঙ্ক নেই, সুতরাং 31শে মার্চ তারিখে ব্যালেন্স সিডি 750 টাকাই হবে এবং সেটাই আবার এপ্রিল মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে ক্রেডিট দিকে 750 টাকা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রদেয় হিসাব প্রাপ্ত বার্তা হিসাব প্রস্তুত করার পর আমরা আমাদের পরবর্তী খতিয়ান অর্থাৎ প্রদত্ত বার্তা হিসাব প্রস্তুত করব। প্রাপ্ত বার্তা হিসাবের ব্যালেন্স বের হয় ক্রেডিট দিকে আর প্রদত্ত বার্তা হিসাবের ব্যালেন্স হয় ডেবিট। যেহেতু প্রদত্ত বার্তা একটি ব্যয়, সেটার ব্যালেন্স হবে ডেবিট এবং প্রাপ্ত বার্তা একটি আয়, সেটার ব্যালেন্স হবে ক্রেডিট। প্রদত্ত বার্তা রয়েছে 21শে মার্চ তারিখে, জাবেদায় প্রদত্ত বার্তা রয়েছে 500 টাকা ডেবিট দিকে। আমরা ডেবিট দিকে 500 টাকা উল্লেখ করলাম আর ক্রেডিট দিকে রয়েছে প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে আব্দুল্লাহ রয়েছে, আব্দুল্লাহকে প্রদত্ত হয়েছে 500 টাকা বার্তা। তোমাদের খেয়াল আছে যে আব্দুল্লাহর কাছ থেকে আমরা 80,000 টাকার পণ্য কিনে আমরা 50% নগদে পরিশোধ করেছিলাম। আব্দুল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে 40,000 টাকা পাওনা ছিল, পরবর্তীতে 10,000 টাকার পণ্য ফেরত দেওয়ার পরে তার পাওনা ছিল 30,000 টাকা এবং তাকে পরিশোধ করা হয়েছে, অর্থাৎ প্রাপ্য হিসাব আব্দুল্লাহর কাছে বিক্রয় করেছিলাম আমরা। প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্রয় না, এটা বিক্রয়। আব্দুল্লাহর কাছে বিক্রয় করা হয়েছিল 80,000 টাকার পণ্য, তার মধ্যে 50% নগদে পাওয়া গিয়েছিল 40,000 এবং বাকি 40,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলেও ঠিক তার 3 দিন পর আব্দুল্লাহ 10,000 টাকার পণ্য ফেরত পাঠিয়ে দিয়েছিল, যার ফলে আব্দুল্লাহর কাছে আমাদের পাওনা ছিল 30,000 টাকা। কিন্তু যখন আব্দুল্লাহ সেটা পরিশোধ করে তখন তার সাথে আমাদের চুক্তি হয় অথবা কথা হয় যে সে 29,500 টাকা দিলেই পূর্ণ পরিশোধিত হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ আমরা তাকে 500 টাকা ছাড় দিয়েছিলাম। এই 500 টাকা ছাড়ের নাম হইল প্রদত্ত বার্তা। সেই প্রদত্ত বার্তা এখানে উল্লেখ রয়েছে 500 টাকা ডেবিট দিকে আমরা লিখলাম এবং ক্রেডিট দিকে যে প্রাপ্য হিসাব রয়েছে সেটা আমরা বিবরণে করে লিখে ব্যালেন্স সিডি 500 টাকাই হবে, যেহেতু ক্রেডিট দিকে কোনো অ্যামাউন্ট নেই, দুই দিকের যোগফলই 500 টাকা, ব্যালেন্স বিডিও 500 টাকা। প্রদত্ত হিসাবের ব্যালেন্স বিডি 500 টাকা, ডেবিট দিকে মানেই প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দিকে বসবে, অর্থাৎ প্রদত্ত বার্তা হিসাব একটা খরচ। প্রদত্ত বার্তা হিসাব প্রস্তুত করার পর আমরা অবচয় হিসাব প্রস্তুত করব। যেহেতু আসবাবপত্র অবচয় ধরতে বলা হয়েছিল, সুতরাং আমাদের জাবেদায় এসেছে অবচয় আসবাবপত্র হিসাব। আসবাবপত্র অবচয় ছিল 1200 টাকা। অবচয় যেহেতু ডেবিট, আমরা ডেবিট দিকে লিখলাম 1200 টাকা আর ক্রেডিট দিকের যে হিসাবটা পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব, এটা আমরা বিবরণে করে লিখলাম। ক্রেডিট দিকে কোনো ব্যালেন্স না থাকায় ব্যালেন্স সিডি হলো 1200 টাকা, দুই দিকের যোগফল 1200 টাকা লিখে আমরা ব্যালেন্স সিডিটা আবার ঠিক তার পরের দিন 31শে মার্চের পরে 1 এপ্রিল তারিখে ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখলাম 1200 টাকা। একই নিয়মে বারবার আমরা একই ধরনের খতিয়ান প্রস্তুত করতেছি বিভিন্ন তথ্য থেকে, যাতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খতিয়ান করতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রিয় শিক্ষার্থীরা, আসবাবপত্রে অবচয় হিসাব প্রস্তুত করার পরে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব, অর্থাৎ অবচয়ের জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সুতরাং অবচয় হিসাব ডেবিট দিকে থাকলে পুঞ্জীভূত অবচয় অবশ্যই সেটা ক্রেডিট দিকে থাকবে, তাই ক্রেডিট দিকে আমরা লিখলাম 1200 টাকা আর ডেবিট দিকের যে আইটেমটা অবচয় আসবাবপত্র হিসাব সেটা আমরা বিবরণের করে লিখলাম। এই ক্ষেত্রে খেয়াল করো, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে থাকলেও ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট নাই, তাই যেহেতু ক্রেডিট দিকে একটি অ্যামাউন্ট রয়েছে, ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট নাই, সুতরাং ব্যালেন্স সিডি এই 1200 টাকাই হবে। আবার ঠিক 31শে মার্চের পরের দিন 1 এপ্রিল তারিখে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে 1200 টাকা বসাতে হবে। পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের সম্পন্ন হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। তারপরে আমরা করব ব্যাংক হিসাব। আমি জাবেদার যে ধারাবাহিকতা, অর্থাৎ জাবেদায় যে যে ধারাবাহিকতা হিসাবগুলো এসেছে সেই ধারাবাহিকতাই আমি হিসাবগুলো তোমাদের করে দেখাচ্ছি। অর্থাৎ প্রথম যে হিসাবটা আমরা পেয়েছি সেই হিসাবটা থেকে শুরু করে নতুনত্ব যা যা হিসাব এসেছে, অর্থাৎ একই রকমের হিসাবের জন্য আমরা দুইটা হিসাব করব না, একই রকম হিসাব 3-4টা থাকলেও আমরা একই হিসাবে অন্তর্ভুক্ত করব। আমরা এখন ব্যাংক হিসাব প্রস্তুত করব। 21শে মার্চ তারিখে ব্যাংক হিসাব ডেবিট রয়েছে 29,500 টাকা, আমরা ডেবিট দিকে লিখলাম 29,500 টাকা
এবং যেহেতু ক্রেডিট দিকে প্রাপ্য হিসাব রয়েছে, অর্থাৎ ব্যাংকে টাকাটা আমরা পেয়েছি প্রাপ্য হিসাবের কাছ থেকে, আব্দুল্লাহর কাছ থেকে 29,500 টাকা পেয়েছি, তাই আমরা লিখছি প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আব্দুল্লাহ। 27শে মার্চ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 15,000 টাকা, সেটা জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ডেবিট দিকে 15,000 টাকা লিখেছি এবং বিবরণের ঘরে লিখেছি নগদান হিসাব। 29,500 এবং 15,000 যোগ করলে 44,500 টাকা, কিন্তু ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে কোনো অ্যামাউন্ট নেই, তাই আমাদের ব্যালেন্স সিডি হবে 44,500 টাকা, যার ফলে দুই দিকের যোগফলই হবে 44,500 টাকা। আর এই ব্যালেন্স সিডিটা আবার 1 এপ্রিল তারিখে ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে লিখতে হবে। আমাদের ব্যাংক হিসাবও প্রস্তুত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রতিটি হিসাবই তোমরা খুব মনোযোগ দিয়ে শুনছ, প্রতিটি হিসাব তৈরি ভালোভাবে দেখছো এবং খাতায় নোট করছো। এই প্রতিটি হিসাবকে ভিত্তি ধরে, অর্থাৎ প্রতিটি হিসাব বারংবার করে তোমরা দেখবে পরবর্তীতে তোমাদের খতিয়ান করাটা খুব সহজ হয়ে যাবে। বেশ কয়েকটা খতিয়ান যখন তোমরা একাধারে করবে, তখন খতিয়ানের যে টিচক খতিয়ান অন্তত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আশা রাখি। ব্যাংক হিসাব প্রস্তুত করার পর আমরা অপ্রত্যাশিত আয় হিসাব প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের লেনদেনগুলোর মধ্যে রয়েছিল যে অপ্রত্যাশিত ভাবে, অর্থাৎ লেখা ছিল অনাদায়ী পাওনা আদায়। অনাদায়ী পাওনা বলতে আমরা সেই সব পাওনাকে বুঝাই যেসব দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না বলে আমরা এটা বাদ দিয়ে দিই, যে আমরা ধরি যে এটা আর পাবোই না, এটা আমাদের ক্ষতি হিসাবে আমরা হিসাবভুক্ত করে ফেলি। কিন্তু দেখা যায় যে অপ্রত্যাশিতভাবে অনেক সময় তাদের কাছ থেকে আমরা টাকা পেয়ে যাই। এই ধরনের পাওনাটাকেই আমরা বলি অপ্রত্যাশিত আয়। এই ধরনের একটা লেনদেন রয়েছে 1,500 টাকা 30শে মার্চ তারিখে। সুতরাং আমাদের ওই জাবেদাটা ছিল, জাবেদায় আমরা লিখেছিলাম নগদান হিসাব ডেবিট, অপ্রত্যাশিত আয় হিসাব ক্রেডিট। তাই আমরা অপ্রত্যাশিত আয় হিসাব প্রস্তুতকালে ক্রেডিট দিকে লিখলাম 1,500 টাকা আর বিবরণের ঘরে লিখলাম নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, ক্রেডিট দিকে 1,500 টাকা থাকলেও ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট না থাকায় ব্যালেন্স সিডি 1,500 টাকা, আর যেহেতু ব্যালেন্স সিডি ডেবিট দিকে বসেছে, আমরা ব্যালেন্স বিডি লিখব ক্রেডিট দিকে এপ্রিল মাসের 1 তারিখে 1,500 টাকা। অপ্রত্যাশিত আয় হিসাব প্রস্তুত করার পর আমাদের পরবর্তী খতিয়ানের নাম হলো বেতন হিসাব। তোমরা জানো বেতন একটি ব্যয়। আমরা যখনই বেতন হিসাব লিখি বা বেতন প্রস্তুত করি, বেতন হিসাব প্রস্তুত করি, তখন আমাদের খেয়াল থাকে ব্যয় যেহেতু বেতন, সুতরাং সেটা ডেবিট হবে। আর তোমরা যদি জাবেদার দিকেও খেয়াল করো, দেখবে বেতন হিসাব ডেবিট রয়েছে 8,000 টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট রয়েছে 8,000 টাকা। তাহলে আমরা বেতন হিসাবে ডেবিট দিকে লিখলাম 8,000 টাকা আর ক্রেডিট দিকে যে হিসাবটা রয়েছে বিবরণের ঘরে সেটা লিখলাম ব্যাংক হিসাব। বেতন হিসাবের ক্রেডিট দিকে আর কোনো অ্যামাউন্ট না থাকার কারণে ব্যালেন্স সিডি হবে 8,000 টাকা এবং এপ্রিল মাসের 1 তারিখে ডেবিট দিকে ব্যালেন্স বিডি হবে 8,000 টাকা। আমাদের খতিয়ান করার ক্ষেত্রে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, বেতন হিসাব প্রস্তুত করার পর আমাদের পরবর্তী খতিয়ান হলো ভাড়া আয় হিসাব। যেহেতু আয়, তাই ক্রেডিট দিকে ভাড়া আয় ক্রেডিট রয়েছে 10,000 টাকা আর নগদান হিসাব ডেবিট রয়েছে। আমরা বিবরণে করে নগদান হিসাব লিখলাম আর ক্রেডিট দিকে টাকার অঙ্কটা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, ভাড়া আয় হিসাব প্রস্তুত করার পর আমাদের কয়ের সমাধান সম্পন্ন হয়ে গেল। আমরা কয়ের সমাধানের পরে ক্ষয়ের সমাধানে যাব। তোমরা জানো ক্ষয়ের সমাধানে একটি খতিয়ান করতে বলা হয়েছে, তবে সেটা নতুন নিয়মে, অর্থাৎ টি চক খতিয়ান। আধুনিক পদ্ধতিতে যে ছক করা হয় সেটাকে বলা হয় টি চক খতিয়ান বলা হয় সনাতন পদ্ধতিতে, আর আধুনিক পদ্ধতিতে যে চক প্রস্তুত করা হয় সেটা হলো চলমান জের চক। আমরা এতক্ষণ যতগুলো খতিয়ান করলাম, প্রতিটি খতিয়ানে আমরা টি চক খতিয়ান করেছি, কারণ তোমরা খেয়াল করেছো প্রতিটি খতিয়ানেরই ডেবিট দিকে 4টা ঘর ছিল এবং ক্রেডিট দিকে 4টা ঘর ছিল একই রকম। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর এখন যে আমরা চলমান যে চক খতিয়ান করব ক্ষয়ের সমাধানে, সেটা হবে 7টি ঘর, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ব্যালেন্স ডেবিট, ব্যালেন্স ক্রেডিট, ব্যালেন্স। এটাকে বলা হয় চলমান জের চক। এটা আধুনিক চক। এই আধুনিক চলমান জের চকে আমরা একটি হিসাবে প্রস্তুত করব, সেটা হলো নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, চলমান জের চকের ঘরটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো।
খেয়াল করো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, অর্থাৎ টাকার অঙ্কগুলো বসবে এখানে, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। মার্চের 4 তারিখে নগদান হিসাব ডেবিট ছিল 40,000 টাকা, আমরা ডেবিটের ঘরে লিখলাম 40,000 টাকা, ব্যালেন্স ও ডেবিটের ঘরে লিখলাম 40,000 টাকা। মার্চের 20 তারিখে নগদান হিসাব ক্রেডিট ছিল 24,250 টাকা, আমরা ক্রেডিটের ঘরে 24,250 টাকা লিখলাম। নামটা তোমরা আগেই জানো যে বিপরীত দিকে যে নামটা থাকে, অর্থাৎ ডেবিট দিকে যে নামটা আছে প্রদেয় হিসাব, সেটা আমরা লিখবো বিবরণের ঘরে। 24,250 টাকা 40,000 টাকা থেকে বাদ দিলে থাকে 15,750 টাকা। যেহেতু ডেবিট ব্যালেন্সটি বড়, তাই ডেবিট ব্যালেন্সের ঘরে লিখলাম 15,750 টাকা। আবার মার্চের 27 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 15,000 টাকা, এতে নগদান হিসাব ক্রেডিট রয়েছে 15,000 টাকা, আমরা ক্রেডিটের ঘরে লিখলাম 15,000 টাকা, আর বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখলাম। যেহেতু ডেবিটের ব্যালেন্স রয়েছে 15,750 টাকা আর ক্রেডিটের দিকে রয়েছে 15,000 টাকা, 15,750 থেকে 15,000 বাদ দিলে 750 টাকা থাকে। যেহেতু ডেবিটের অঙ্কটা বড়, তাই ডেবিটের ঘরে লিখলাম 750 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মার্চের 30 তারিখে তোমরা জানো অপ্রত্যাশিত আয় অর্থাৎ অনাদায় পাওনা আদায় হয়েছিল 1500 টাকা। সুতরাং আদায় হয় সেটা ডেবিট দিকে, নগদান হিসাব ডেবিট ছিল, আমরা ডেবিট দিকে 1500 টাকা লেখায়, ব্যালেন্স রয়েছে ডেবিট দিকে 750, আরো ডেবিট দিকে আসলো 1500, সুতরাং ডেবিট ব্যালেন্সের পরিমাণ দাঁড়ালো 2,250 টাকা। আবার মার্চের 31 তারিখে 10,000 টাকা ভাড়া আয় হয়েছে, সেটাও নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, আমরা ডেবিটের ঘরে 10,000 টাকা লিখলাম। আগে আমাদের ডেবিটের ব্যালেন্স রয়েছে 2,250 টাকা, আবার ডেবিটের ঘরে লিখলাম 10,000 টাকা, সুতরাং ডেবিটের ব্যালেন্স বেড়ে দাঁড়ালো 12,250 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্ষয়ের সমাধানও সম্পন্ন হলো। এবার আমরা সর্বশেষ গয়ের সমাধানের দিকে যাব। আমাদের যে উদ্দীপক, সেই উদ্দীপকের আলোকে সর্বশেষ ধাপ হলো গ। আমরা গয়ের সমাধানের দিকে অগ্রসর হব। গয়ের সমাধানে আমরা রেওয়া মিল প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রেওয়া মিলের গড় হলো ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট উদ্বৃত্ত টাকা, ক্রেডিট উদ্বৃত্ত টাকা। তোমরা যদি নগদান হিসাবের দিকে খেয়াল করো, দেখবা ব্যালেন্স বিডি ডেবিট দিকে আছে 4,250 টাকা। প্রাপ্য হিসাবের ব্যালেন্স 0, সুতরাং সেখানে 0 উল্লেখ করলাম। প্রাপ্য হিসাব ডেবিট দিকে বসে, তাই আমরা ডেবিট দিকে ব্যালেন্স 0টাই লিখলাম। বিক্রয় হিসাবের ব্যালেন্স বিডি আছে ক্রেডিট দিকে, আন্তঃফেরত হিসাবের ব্যালেন্স বিডি আছে ডেবিট দিকে, ক্রয় হিসাবের ব্যালেন্স বিডি আছে ডেবিট দিকে, প্রদেয় হিসাবের ব্যালেন্স বিডি আছে ক্রেডিট দিকে, প্রাপ্ত বার্তার ব্যালেন্স বিডি আছে ক্রেডিট দিকে, আমরা ক্রেডিট দিকেই লিখলাম। প্রদত্ত বার্তার ব্যালেন্স বিডি আছে 500 ডেবিট দিকে, এবং এটা ব্যয়, তাই আমরা ডেবিট দিকে লিখলাম। অবচয়ের ব্যালেন্স বিডি ডেবিট দিকে 1200 টাকা, আমরা ডেবিট দিকে লিখলাম, এবং পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে আছে 1200, আমরা ক্রেডিট দিকে লিখলাম। অর্থাৎ আমরা যে ব্যালেন্স গুলো বের করলাম সেইগুলোর বিডিটা যেদিকে রয়েছে সেদিকে আমরা এটা বসাবো। অর্থাৎ আমরা বুঝি যে ডেবিট দিকের যোগফল বড় হলেই এটার নাম ডেবিট ব্যালেন্স, ক্রেডিট দিকের যোগফল যদি খতিয়ানের বড় হয় তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স। তেমনি ভাবে 11 নম্বরে ব্যাংক হিসাব 44,500 টাকা ডেবিট ব্যালেন্স, অপ্রত্যাশিত আয় হিসাব 1,500 টাকা ক্রেডিট ব্যালেন্স, বেতন হিসাব 8,000 টাকা ডেবিট ব্যালেন্স, এবং ভাড়া আয় হিসাব 10,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রেওয়া মিলের দুই দিকের যোগফল 93,450 টাকা হয়ে গেল। অর্থাৎ আমরা এর থেকে মোটামুটি একটা ধারণা পেতে পারি আমাদের জাবেদা এবং খতিয়ান যে হিসাব আমরা করেছি সেই হিসাবে ভুল ভ্রান্তির পরিমাণ খুব কমই রয়েছে। আমরা ক, খ, গ এর সমাধানের পর আমরা একটু দেখে নেই যে যা যা তোমরা জানলাই। রেওয়া মিল কি? হিসাবের ডেবিট দিকের যোগফল, না ক্রেডিট দিকের যোগফল, নাকি হিসাব উদ্বৃত্তের একটি তালিকা, নাকি হিসাবের পাকা বই? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো চলমান জের ছকে কতটি টাকার ঘর বিদ্যমান থাকে? 2টি, 4টি, 6টি, না 8টি? তিন নাম্বারে তোমাদের জন্য একটি উদ্দীপক খেয়াল করো। এই উদ্দীপকটির আলোকে তোমাদেরকে এই তথ্যগুলোর উত্তর দিতে হবে যে আমরা কি করে এই ছাড়ের পরিমাণটা নির্ণয় করলাম। আব্দুল্লাহর নিকট হতে 80,000 টাকার পণ্য 50% নগদে পাওয়া গিয়েছিল, আবার ফেরত আসছিল 10,000 টাকা, আর আব্দুল্লাহর নিকট হতে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে চেকে আদায় হয়েছিল 29,500 টাকা।
কোনটি উত্তর হবে? 21শে মার্চে প্রদত্ত বার্তার পরিমাণ কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের উত্তরগুলো তৈরি করে খাতায় লিখবে, লিখে আমার এই দেওয়া উত্তরের সাথে মিলাবে। আমার উত্তরগুলো লাল কালার করা আছে। 1 নম্বরের উত্তর হবে হিসাবের উদ্বৃত্তগুলোর একটি তালিকা। 2 নম্বরের উত্তর হবে 4টি টাকার গড় থাকে। 3 নম্বরের উত্তর হবে এই উদ্দীপকের আলোকে যে প্রদত্ত বার্তার পরিমাণ জানতে চাওয়া হয়েছে সেটার উত্তর হবে 80,000 গুণ 50% মাইনাস 29,000 প্লাস 10,000 এর যোগফল সমান 500 টাকা। আমাদের আজকের উদ্দীপক এলাকায় আলোচ্য সূচি শেষ করে তোমাদের জন্য বাড়ির কাজ উপস্থাপন করলাম। এই বাড়ির কাজ যে উদ্দীপকটি দেওয়া আছে তোমাদের জন্য, সেই উদ্দীপকটি তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে, খাতায় তুলে রাখবে এবং সেই অনুযায়ী তোমাদের যে করণীয়, সেই করণীয়গুলো সমাধান তোমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের সময় ফুরিয়ে আসছে। আমি আশা করব যে তোমরা আমার দেওয়া যে ইনস্ট্রাকশন বা আমি যে যে কাজগুলো তোমাদেরকে করতে বলছি সেই কাজগুলো তোমরা সুন্দর মতো করবে। এই বাড়ির কাজের জন্য যে উদ্দীপকটি দেওয়া হলো সেই উদ্দীপকটির আলোকে তোমাদেরকে করতে হবে ক, জাবেদা প্রস্তুত করো। খ, চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করো। অর্থাৎ এই উদ্দীপকের আলোকে যতটি খতিয়ান প্রস্তুত করতে হয় ততটি খতিয়ান তোমরা প্রস্তুত করবে। এবং গ, খতিয়ান উদ্বৃত্তগুলো হতে রেওয়া মিল প্রস্তুত করবে। এই রেওয়া মিল প্রস্তুত করে যখন দেখবে দুই দিকের যোগফল সমান হয়ে গেছে, মোটামুটি ভাবে ধরে নিবে তোমার জাবেদা এবং খতিয়ানের যে হিসাবগুলো তোমরা করেছো, ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেগুলোকে আলাদা আলাদা খতিয়ান হিসাবে স্থানান্তর করে যে ব্যালেন্সগুলো নির্ণয় করেছো সেই ব্যালেন্সগুলো দিয়ে যদি রেওয়া মিল যোগফলটা মিলে যায় তাহলে বোঝা যায় যে আসলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে এবং তোমার যে জাবেদা এবং খতিয়ান করেছো সেগুলো সঠিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে উদ্দীপক এর আলোকে আলোচনা করলাম সেই আলোচনায় আমি আশা রাখবো তোমরা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা বারবার শুনবে। যেহেতু আমি ভিডিও ক্লাস তোমাদের মধ্যে উপস্থাপন করি, সেটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কলেজের পেজে থাকে, ইউটিউবে থাকে, শিক্ষক বাতায়নে থাকে, তারপরে আবার অনলাইন ক্লাসে থাকে, বিভিন্ন জায়গায় এই তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে এবং এগুলো তোমরা ইচ্ছে করলে যে কোনো সময় তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো। আর আশা করি এখন সকলেরই অ্যান্ড্রয়েড সেট রয়েছে অথবা অ্যান্ড্রয়েড সেট এর সুবিধা গ্রহণের জন্য সুযোগ সুবিধা তোমাদের রয়েছে, এই আশা করব। এরপরে যদি কেউ কোনো বিশেষ সমস্যার সম্মুখীন হও, প্রয়োজনে আমার সাথে তোমরা যোগাযোগ করবে। কিন্তু কোনো কারণেও তোমরা তোমাদের পড়ালেখা থেকে পিছিয়ে যাবে না, কারণ করোনা ভাইরাস একদিন চলে যাবে। তোমার জীবন তো তোমাকেই এগিয়ে নিতে হবে। সেই এগিয়ে নেওয়া থেকে যেন তুমি বঞ্চিত না হও, সেই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ চেষ্টা করবে। আমি যখন যে ক্লাস দিচ্ছি, শুধু আমি না, আমার প্রতিষ্ঠানের যত শিক্ষক, ইভেন সারা দেশে যত শিক্ষক ক্লাস দিচ্ছেন, সব ক্লাসই তোমাদের দেখার সুযোগ রয়েছে। অনেক ভালো ভালো ক্লাস অনলাইনে রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে করে প্র্যাকটিস করবে। আর বিশেষ করে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, যেহেতু পরবর্তীতে তোমাদের মূল্যায়নে এগুলো খুব কাজে লাগবে, সেই ক্ষেত্রে তোমরা সেই মূল্যায়নের স্বার্থে তোমরা ক্লাসগুলো নোট করে রাখবে। এবং এই ক্লাসগুলো আমরা যখন পরবর্তীতে প্রতিষ্ঠান খোলার পরে, যখন সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠান খুলবে, তখন আমরা যখন তোমাদের কাছে জানতে চাইব যে ক্লাসগুলো কোথায় বা ক্লাসগুলো তোমরা নোট করেছো সেগুলো আমাদেরকে প্রদর্শন করো, তখন অবশ্যই তোমাদেরকে এগুলো প্রদর্শন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই আশা করে আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করে বের হবে। করোনা ভাইরাস হতে নিজেকে নিরাপদ রাখার জন্য, নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য যা যা করণীয় সবকিছু তোমরা করবে, এই আশা আমি রাখি। এবং মাদক হতে দূরে থাকবে। মাদক একটা মরণ নেশা, এটা পরিবার, সমাজ সবকে ধ্বংস করে। এই মাদক দ্রব্য থেকে নিজেকে নিরাপদ রাখবে
সমাজকে নিরাপদ রাখবে। নিজে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।